আসসালামু আলাইকুম। আমি বিজয় চৌধুরী আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এডুহের বাংলাদেশ চ্যানেলে। আজকে আমাদের আলোচনার বিষয় নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান এর দ্বিতীয় অধ্যায় লেনদেনের দ্বিতীয় পার্ট। এই দ্বিতীয় পার্টে আমরা সৃজনশীল নিয়ে আলোচনা করব। তাই আর দেরি না করে চলেন ক্লাসটি শুরু করা যাক। চলেন তাহলে আমরা সৃজনশীল ক্লাসটি শুরু করি। বইয়ের সৃজনশীল নাম্বার নাম্বার 2। আমরা 2 নম্বর সৃজনশীল আমি প্রশ্নটা এই পাশে দিয়ে দেবো, ঠিক আছে? আপনারা সবাই একটু জুম করে দেখে নিন। তাহলে যদি আমরা বইয়ের প্রশ্নটা দেখি 2017 সালে চয়েন ব্রাদার্স এর ব্যবসায়িক নিচে লেনদেন দেওয়া হলো। 1 তারিখে মূলধন আনলো 75,000 টাকা, 18 তারিখে বেতন একজন নিয়োগ দেওয়া হলো, 7 তারিখে বিক্রি করলো 50,000 টাকা নগদ, 10 তারিখে নগদে মূলহারি ক্রয় 2200 টাকা, 12 তারিখ মালিক তার ব্যক্তিগত তহবিল থেকে ছেলের স্কুলের বেতন দিল 2000 টাকা, 20 তারিখ সুমন ট্রেডার্স এর কাছ থেকে 30,000 টাকা পাওয়া গেল এবং 20 তারিখ বিজ্ঞাপন বাবদ পরিশোধ 1500 টাকা। ঠিক আছে, আমরা এইগুলো পড়লাম লেনদেনগুলো। তাহলে আমরা প্রশ্ন কি চাইছে? লেনদেন নয় এমন ঘটনা সমূহ চিহ্নিত করে মোট পরিমাণ নির্ণয় করো। কি পরিমাণ? মোট পরিমাণ। তাহলে আমরা ক নম্বর প্রশ্নটা যদি লিখি, ক নম্বর প্রশ্নতে কি চাইছে? লেনদেন নয় এমন ঘটনা চিহ্নিত করে মোট পরিমাণ নির্ণয় করো। তাহলে লিখি আমরা লেনদেন নয় এমন ঘটনা সমূহ চিহ্নিত করে মোট পরিমাণ নির্ণয়। যদি আমরা এটা ছকটা নিই, তারিখ, বিবরণ, পরিমাণ টাকা, হিসাব টাকা, পরিমাণ টাকা। তাহলে যদি আমরা প্রশ্নটা দেখি, তাহলে আমরা দেখতে পারবো যে 2 তারিখে 18,000 টাকা বেতনে একজন ম্যানেজার নিয়োগ করা হলো। তাহলে আমরা লিখি তার মানে তারিখ, বিবরণ, টাকা মানে বিস্তারিত টাকা লিখবো এখানে। বিস্তারিত টাকা মানে টাকা, পরিমাণ টাকা মানে টাকা। ঠিক আছে, তাহলে যদি আমরা লিখি 2017 কত তারিখ? জানুয়ারি, 17 জানুয়ারি 2 তারিখে বলছে 18,000 টাকা বেতন একজন ম্যানেজার নিয়োগ দিল। এখানে কোথাও টাকার লেনদেন হবে, নিয়োগ দিয়েছে মাত্র। ঠিক আছে, তাহলে আমরা লিখি ম্যানেজার নিয়োগ। ম্যানেজার নিয়োগ দেওয়া হলো। ম্যানেজার নিয়োগ দেওয়া হলো 18,000 টাকা। 18,000 টাকা। ঠিক আছে, তারপরে তারিখ দেখি 12 তারিখ মালিক তার ব্যক্তিগত তহবিল থেকে ছেলের স্কুল বেতন দিল। ব্যক্তিগত তহবিল থেকে দিচ্ছে, তার নিজের কাছ থেকে। তো ব্যবসায় তো তার তো কোনো খাতির নেই, ঠিক না? তাহলে লিখি ব্যক্তিগত তহবিল থেকে ছেলের স্কুলের বিল পরিশোধ, বেতন পরিশোধ করেছে। ঠিক আছে, বেতন পরিশোধ কত টাকা? 2,000 টাকা। যদি আমরা এটাই করি তাহলে হয় 20,000 টাকা। ঠিক আছে, তাহলে লিখলাম 20,000 টাকা। লেনদেন এমন ঘটনা মোট পরিমাণ হলো 20,000 টাকা। আচ্ছা, বরাবর প্রশ্ন কি চাইছে? চয়েন ব্রাদার্সের লেনদেনের সমীকরণ পদ্ধতিতে কারণ সহ ব্যাখ্যা করো।
আচ্ছা ঠিক আছে, লিখি চয়ন ব্রাদার্স। লেনদেনগুলো হিসাব সমীকরণ পদ্ধতিতে কারণ ব্যাখ্যা। হিসাব সমীকরণ পদ্ধতিতে কারণ সহ ব্যাখ্যা হলো, দেখানো হলো। ঠিক আছে, তাহলে কারণ সহ ব্যাখ্যা যদি আমরা আট করি এখানে, ব্যাগটা দিয়ে দিই আমরা। কটা আছে? 2 3 4 5 পাঁচটা আছে। ঠিক আছে, 1 2 3 4 5 এরপর লাগে দেখবো আমরা। তাহলে তারিখ, লেনদেন কিনা, কারণ সহ ব্যাখ্যা, তিনটা ঘর। ঠিক আছে, তাহলে আমি তিনটা ঘর দিলাম। এখানে লিখবো তারিখ, লেনদেন কিনা, সমীকরণ কারণ সহ ব্যাখ্যা। সমীকরণ কারণ সহ ব্যাখ্যা। ঠিক আছে, তাহলে আমরা যদি 1 তারিখের লেনদেনটা দেখি, ব্যবসায় মূলধন আনা হইল, এটা লেনদেন। ঠিক আছে, 17 লেনদেন। আচ্ছা, তাহলে কি হয়েছে? এটা লেনদেন, এটা এ এবং ই বৃদ্ধি পাইছে। ঠিক আছে, তারপর জানুয়ারি 7, 2 তারিখ আসবে না। ঠিক না, জানুয়ারি 7 ধারক পণ্য বিক্রয়, লেনদেন। তাহলে 7 কি বলছে? লেনদেন। তাহলে কি হইব? এ এবং ই বৃদ্ধি, এবং এ বৃদ্ধি। ঠিক আছে, তারপর 10 তারিখে কি বলছে? নগদে মনিহারি বিক্রয়, লেনদেন। ক্রয় মনে হয়, হ্যাঁ, মনিহারি ক্রয়, হ্যাঁ মনিহারি ক্রয়, নগদে মনিহারি ক্রয়। তাহলে কি হয়েছে? এ বৃদ্ধি, এ এবং ই হ্রাস। হ্যাঁ, তারপরে কত তারিখ বলছে? 20 তারিখ। 20 তারিখে কি বলছে? যে সুমন ট্রেডার্সের কাছ থেকে 30,000 টাকা পাওয়া গেল, এটা লেনদেন। 30,000 টাকা পাইছে, তাহলে এ বৃদ্ধি ও হ্রাস, উভয় বৃদ্ধি এবং হ্রাস হয়েছে। এ বাড়ছে এবং এ কমছে। ঠিক না, তারপর 25 তারিখ, 25 তারিখে কি বলছে? বিজ্ঞাপন বাবদ পরিশোধ 1500 টাকা, এটা লেনদেন। ঠিক আছে, তাহলে যদি আমরা লিখি লেনদেন
তাহলে কি হয় এ এবং ই হ্রাস। কেন? এখানে বলছে বিজ্ঞাপন বাবদ পরিশোধ করছে টাকা কমছে এই, এবং হ্রাস ইয়ে থেকে মালিকানা সত্ত্ব থেকে কমছে। ঠিক আছে, তাহলে এই দুইটা। তারপর আমরা এই করি পরের এইটা দেখি, পরের প্রশ্নটা দেখি। তাহলে আমরা মুছে ফেললাম দুইটা একবার ভালো করে দেখে না, তারপর আমরা এটা মুছে ফেললাম। গণনার প্রশ্নটা আমরা লিখবো। এটা একবার ভালো করে দেখে না। যদি আমরা গ নম্বর প্রশ্নটা দেখি তাহলে দেখতে পাবো যে গ নম্বর চাইছে চয়ন ব্রাদার্স এর লেনদেনের ধারা হিসাব সমীকরণের প্রভাব দেখো। কিসের? হিসাব সমীকরণের প্রভাব। তাহলে আমরা লিখি হিসাব সমীকরণের প্রভাব কি? চয়ন ব্রাদার্স এর 2017 সালে জানুয়ারি মাসের লেনদেনগুলোর প্রভাব কি দিয়েছে? প্রভাব হিসাব সমীকরণে দেখানো হলো। সব সমীকরণে দেখানো হলো। তাহলে আমরা সমীকরণ 6 কাট করি। আচ্ছা, সে সমীকরণের 6টা এখান থেকে কাট করা শুরু করি। একটু বড় হইব না? আচ্ছা, ওখানে ছিল আমরা 5টা লেনদেন, সো আমরা তাহলে আর 2টা বেশি করতে হইব, তাহলে টোটাল 7টা করতে হইব। ঠিক আছে, এক, দুই, তিন, চার, 5টা শেষ। এগুলো প্রশ্নের জন্য, আর একটা হলো প্রশ্নটাকে নামানোর জন্য। ঠিক আছে, আর সবগুলোর মোট করার জন্য একটা বড় করে। ওকে, হ্যাঁ, যদি আমরা এখান থেকে দাগ দেওয়া শুরু করি, তাহলে প্রথম লিখলাম তারিখ, তারপর উদ্বৃত্ত। তারপর যদি আমরা একটা সমান করে একটু ভাঙি, মালিকানা সত্ত্ব। ঠিক আছে, বুঝে নেই, আপনারা এটা পেন্সিলে করলে আর সুন্দর করে করতে পারবেন। আচ্ছা, এখানে একটা দাগ ছিল, ডিভাইড করে দিই। এখানে একটা,
আচ্ছা, আমরা যদি একবার প্রশ্নটা ভালো করে দেখি, চয়ন ব্রাদার্সের লেনদেন ধারা হিসাব সমীকরণের উপর প্রভাব দেখাও। তাহলে আমরা হিসাব সমীকরণের উপর প্রভাব দেখাচ্ছি তারিখ উদ্ধৃত, তাহলে এখানে কি হয় এ, তাহলে এ সম্পদ এল দায় এই, মালিকানা সত্ত্ব। ঠিক আছে, সম্পদের ভিতরে আমরা যদি প্রশ্নটা দেখি, এখানে নগদ ও এখানে পাবো প্রাপ্য হিসাব। আপনার প্রশ্নটা ভালো করে দেখেন, আমি এখানে দিয়ে দিয়েছি, যদি দেখেন তাহলে এখানে বিশ্লে পেয়ে যাবেন যে এখানে নগদ আর প্রাপ্য হিসাবের সম্পত্তি বলছে, এবং দায় পাওনাদার যেটাকে আমরা প্রদেয় হিসাবে লিখতে পারি, আর মালিকানা সত্ত্ব। যদি তারিখ লিখে আমরা 2017 জানুয়ারির 1 তারিখগুলো দেখে প্রশ্নটা এখানে দেওয়া আছে। ব্যবসার মূলধন আনা হলো, তাহলে ব্যবসা যদি মূলধন আনি 75,000 টাকা, নগদ 75,000 টাকা, আর মালিকানা সত্ত্ব 75,000 টাকা। ঠিক আছে, এই 75,000 টাকা বারবার বলছিলাম আমরা যে এর আগে আমরা উদ্বৃত্ত, আমার পকেটে যদি আজকে টাকা রাখি তাহলে কালকে অবশ্যই আমাদের পকেটে যদি খরচ না করে তাহলে সেই টাকাটা রয়ে গেল, ঠিক না? তাহলে আমরা এখানে উদ্বৃত্তকে পকেট হিসাবে উল্লেখ করি। উদ্বৃত্ত মানে পকেট, আমার পকেটের কোনো খরচ নাই, তার কারণে 75 রেখে দিলাম। এখানে 75,000-এর 75 রেখে দিলাম, 75,000। তার যদি আমি আবার এখানে লিখবো তারিখ, ঠিক আছে, পরের তারিখ হলো 7 তারিখ। 7 তারিখে কি বলছে? ধারে পণ্য বিক্রয়, ধারে পণ্য বিক্রয় করার ফলে পাওনাদার মানে প্রাপ্য, দানাদার বাড়ছে আর কি মালিকানা সত্ত্ব এখানে। ঠিক আছে, আচ্ছা, আবার যদি আমরা পরের দিন আসি, উদ্বৃত্ত লিখি, 75 থেকে যায়, 50 থেকে যায়, কোনো খরচ হয়নি আমার। এখানে কত হয়? 75 আর 50 1,25,000 লিখলাম, 1,25,000 টাকা। পরের তারিখ আমি যদি তারিখ লিখে এখানে উদ্বৃত্ত শেষ, আমার মানে পকেটের কাজটা শেষ, পকেটের কাজটা উপর দিয়ে থাকবে। ঠিক আছে, পকেটের কাজটা উপর দিয়ে থাকবে আর তারিখের কাজটা নিচ দিয়ে থাকবে, খরচ যে কোনো কিছু থাকলে। পরের তারিখ 7 তারিখের পরে কি? 10 তারিখ। 10 তারিখে বলছে নগদে মণিহারি ক্রয়, নগদে মণিহারি ক্রয় 2200 টাকা। আমি এখান থেকে 2200 টাকা বাদ দিলাম নগদ থেকে, এবং মালিকানা সত্ত্ব থেকে 2200 টাকা বাদ দিলাম। ঠিক আছে, তাহলে আমি আবার উদ্বৃত্ত মানে পকেটের কাজ করব। উদ্বৃত্ত যদি 2200 টাকা আমি এখানে বাদ দিই তাহলে থাকে 72,800। ঠিক আছে, 50 কোনো খরচ হয়নি এখনো, বা কোনো কিছু দেওয়া করা হয়নি, 50 রাখলাম। 1,25,000 থেকে যদি 2200 বাদ দেই 1,22,800 টাকা থাকে। ঠিক আছে, তারপর আবার তারিখের কাজ যদি দেখি আমরা 12 তারিখ তো আসবে না, 20 তারিখ। তারিখের কাজ 20 তারিখের ভিতরে বলছি কি, সুমন ট্রেডার্স এর কাছ থেকে 30,000 টাকা পাওয়া গেল। সুমন ট্রেডার্স কাছ থেকে 30,000 টাকা পাওয়া গেছে। তো 30,000 টাকা যেহেতু পাইছি, প্রাপ্য হিসাব থেকে পাইছি আমি 30,000 টাকা প্রাপ্য হিসাব, আর এখানে নগদের ভিতরে 30,000 টাকা। ঠিক আছে, সুমন ট্রেডার্স থেকে পাওয়া গেছে, তাহলে আমি এখান থেকে বাদ দিলাম। তারপর উদ্বৃত্তর কাজ করি মানে পকেটের কাজ। যদি আমি উদ্বৃত্তর কাজ করি তাহলে 30,000 টাকা যদি আমি করি 1,02,800, 1,02,800 টাকা, এবং এখানে যদি থাকে তাহলে 20,000 টাকা। তারপরে 1,22,000 টাকা এখানে থাকে, 1,22,800। উদ্বৃত্তর কাজ শেষ, এখন তারিখের কাজ করব। লাস্ট তারিখ আমাদের 25 তারিখ আমাদের লাস্ট। 25 তারিখ আমাদের কি বলছে বিজ্ঞাপন বাবদ পরিশোধ 1,500 টাকা, মানে 1,500 টাকা। বিজ্ঞাপনের পরিশোধ করছি আমরা 1,500 টাকা। সো 1,500 টাকা আমরা মাইনাস করব, এবং মালিকানা সত্ত্ব থেকে কমবে 1,500 টাকা। ঠিক আছে, যদি আমরা এখানে কমে তাহলে আমাদের কাজ শেষ। তাহলে লিখবো আমরা উদ্বৃত্ত, পুরো ঘর উদ্বৃত্তর, তো থাকে কত? 1,01,300, 1,01,300 টাকা থাকে। ঠিক আছে, তারপরে এখানে থাকে 20,000 টাকা।
20,000 টাকা। প্রতিদিন হিসাবে কোনো হিসাব আসে নাই, তার কারণে এখানে থাকে 1,21,300। 1,21,300। যদি আমরা এখানে দেখি তাহলে এখানে আর কোনো থাকে না, তার কারণে 1,21,300। ঠিক আছে, এই টোটাল হিসাবটা এটা। এখানে সেম টু সেম 1,21,300 ক্লোজ করে দিই। তাহলে এটা দেখছেন উদ্ধৃতর প্রভাবের বিবরণী ছক অনেক সহজ। একবার ভালো করে যদি আপনারা দেখতে পারেন এই অঙ্কগুলো তাহলে অনেক ইজি লাগবে আপনাদের কাছে। আপনারা একবার ভালো করে দেখে নেন। এবার এই টাকাটা সেম টু সেম হলে অঙ্ক আপনার হয়েছে। যদি একটু বেশি হয় তাহলে আপনার অঙ্ক কোথাও না কোথাও গরমিল খেলছে। ঠিক আছে, তাহলে আপনারা ভালো করে মিলিয়ে নেবেন। আর এটা হলো মোট, লেখেন মোট। ঠিক আছে, তাহলে লেখেন। এরপরে আরেকটা সৃজনশীল আমরা আলোচনা করছি। চলুন আমরা এখন বইয়ের 3 নম্বর সৃজনশীলটা করা শুরু করি। ঠিক আছে, আমি প্রশ্নটা বইয়ের 3 নম্বর সৃজনশীল প্রশ্নটা আমি এখানে দিয়ে দেব, আপনারা সবাই দেখে নিন। তাহলে আমরা শুরু করলাম বইয়ের 3 নম্বর সৃজনশীল। ওকে, বইয়ের 3 নম্বর সৃজনশীলে বলছে লিগ্যাল এইড নামের জনাব আসফিয়া 2 মে 2017 তারিখে আইন ব্যবসা চালু করেন। ঘটনাগুলো হলো 2 আইন পেশায় 1 লাখ টাকা বিনিয়োগ করা হলো। 4 মে 4 অফিস ভাড়া পরিশোধ করে 18,000 টাকা। মে 8 ধারে সেবা সরঞ্জাম ক্রয় করা হলো 40,000 টাকা। 12 মে 12 মক্কেলের নগদে আইনি সেবা দেওয়া হলো 30,000 টাকা। মে 16 অফিসের কর্মচারী বেতন পরিশোধ 10,000 টাকা। মে 25 ব্যাংক থেকে ঋণ নেওয়া হলো 1 লাখ টাকা। মে 27 মক্কেলদের আইনি সেবা দেওয়া হলো 60,000 টাকা। মে 30 বাকিতে ক্রয়কৃত সেবা সরঞ্জাম মূল্য পরিশোধ 30,000 টাকা। ঠিক আছে, লেনদেনগুলো এগুলো। তাহলে প্রশ্ন কি চাইছে? প্রশ্ন বলছে, আমি প্রশ্নটা বারে বললাম, আমি ওইখানে দিয়ে দেবো। ঠিক আছে, এই কর্নার সাইডে আমি দিয়ে দেবো। আপনারা সবাই প্রশ্নটা একবার ভালো করে জুম করে দেখে নেবেন। কারণ প্রশ্ন চাইছে সেবা সরঞ্জাম অপরিশোধ মূল্য পরিমাণ নির্ণয় করো। আচ্ছা, তাহলে আমরা সেবা সরঞ্জাম অপরিশোধ মূল্য নির্ণয় করি। তাহলে এখানে ক নম্বর বলছে, ক নম্বর কি বলছে লেখে, সেবা সরঞ্জামের অপরিশোধ মূল্য নির্ণয়। মূল্য নির্ণয়। যে আমরা নির্ণয়টা দেখি, ট্রাঙ্ক টাকা, বিস্তারিত টাকা, বিবরণ। ট্রাঙ্ক বিবরণ 2 টাকা মানে বিস্তারিত টাকা, টাকা মানে পরিমাণ টাকা। আচ্ছা, কত তারিখ? 2017 মে। দেখেন কোনটা আসবে? সরঞ্জাম। সেবা সরঞ্জামের অপরিশোধিত মূল্য নির্ণয় করো। সেবা সরঞ্জামের অপরিশোধিত মূল্য কত কি করছে? ধারে সেবা সরঞ্জাম ক্রয় 40,000 টাকা। তাহলে লিখি সেবা সরঞ্জাম ক্রয় 40,000 টাকা এবং পরিশোধ 8 তারিখে বলছে এবং মে 30 তারিখে বলছে পরিশোধ।
মূল্য পরিশোধ। ৳30,000। তাহলে থাকে ৳10,000। ঠিক আছে। সেবা সরঞ্জামের অপরিশোধিত মূল্য নির্ণয় 2017 মে। আর সেবা সরঞ্জাম ক্রয় এত টাকা, 30 তারিখ বাদ মানে মাইনাস মূল্য পরিশোধ 30,000 টাকা, তাহলে হয় 10,000 টাকা। ওকে। তো পরের প্রশ্ন যদি আমরা দেখি, পরের প্রশ্নটা কি চাইছে? পরের প্রশ্নটা বলছে যে মাস শেষে জনাব আসফিয়ার সত্যদিগের পরিমাণ নির্ণয় করো। তাহলে দেখি, লিখি তাহলে মাস শেষে জনাব আসফিয়ার সত্যাধিকার পরিমাণ নির্ণয়। আচ্ছা, পরিমাণ টাকা, বিস্তারিত টাকা, হ্যাঁ। যদি আমরা দেখি মাস শেষে জনাব আসফিয়ার সত্যাধিকার পরিমাণ নির্ণয়, আমরা একটা সূত্র পড়ছিলাম, C + R - EX - D। এই সূত্রটা মনে আছে নাকি? তাহলে আমরা এই সূত্র অনুযায়ী এটাকে করব। পাঙ্ক বিবরণ বিস্তারিত টাকা পরিমাণ টাকা। আচ্ছা, 2017 প্রথম তারিখে যেটা বলছে, 2017 প্রথমে কি ছিল? ক্যাপিটাল, সিতে ক্যাপিটাল প্লাস আর রেভিনিউ মানে আয় মাইনাস এক্স মানে এক্সপেন্স মানে ব্যয় মাইনাস উত্তোলন, মূলধন যোগ আয় মাইনাস ব্যয় মাইনাস উত্তোলন। আচ্ছা, আমরা দেখি মূলধন কোথাও আছে নাকি? এই যে আইন পেশায় 1 লাখ টাকা বিনিয়োগ, তাহলে মেট 2 আইন পেশায় বিনিয়োগ, আইন পেশায় বিনিয়োগ মানে এটা মূলধন। ঠিক আছে, তাহলে কত করছে? 1 লক্ষ টাকা। তারপরে যদি আমরা দেখি ব্যয়গুলো, ঠিক আছে। তারপরে যদি আমরা দেখি কয় তারিখে? 4 তারিখ, অফিস ভাড়া পরিশোধ ব্যয়, অফিস ভাড়া পরিশোধ, ভাড়া পরিশোধ, এইগুলো হলো ব্যয়। অফিস ভাড়া পরিশোধ কত টাকা? 18,000 টাকা মাইনাস ব্যয় মানে বাদ। যদি ব্যয় দেখি তাহলে কত থাকে? 82,000 টাকা। আচ্ছা, তারপর যদি তারিখ দেখি আমরা 8 তারিখ, ধারে সেবা সরঞ্জাম ক্রয় করা হলো, ধারে সেবা সরঞ্জাম ক্রয় করা হলো। আর ব্যয় আছে নাকি দেখি, মক্কেলের নিকট আইন সেবা দেওয়া হলো, অফিস কর্মচারীর বেতন, অফিস কর্মচারীর। আচ্ছা, 8 তারিখে ধারে, তো ধারের কোনো কিছু নাই, তাহলে আমরা 12 তারিখ মক্কেলের নিকট আইনি সেবা দেওয়া হলো, মক্কেলের নিকট আইনি সেবা দেওয়া হলো 12 তারিখ, আইনি সেবা প্রধান যোগ আইনি সেবা প্রধান, মানে কি আয়।
যোগ হইল আয়, কত টাকা? 30,000 টাকা। তাহলে কত হয়? 30,000 টাকা যোগ করলে 1,12,000 টাকা লিখলাম, 1,12,000 টাকা। তারপরে তারিখ বলছে 16 তারিখ, কর্মচারী অফিস কর্মচারী বেতন প্রধান লিখি মাইনাস বেতন পরিশোধ, মানে অফিস কর্মচারী বেতন পরিশোধ, ঠিক আছে? এটা হলো ব্যয়, কত টাকা? 10,000 টাকা। আচ্ছা, 10,000 টাকা যদি বাদ দিই তাহলে থাকে কত? 1,02,000 টাকা, ঠিক আছে? 1,02,000 টাকা। আমার ব্যয় আবার আয়গুলো বাদ গেছে, মূলধন তো গেছে, ব্যয়গুলো বাদ গেছে, আয়গুলো যোগ হইতেছে। আর পরের তারিখ যদি আমি দেখি 25 তারিখ, ব্যাংক থেকে ঋণ নেওয়া হলো, এটা ঋণ, প্রতি হিসাব করে হিসাব নাই, এই সূত্রের ভিতরে বারে বারে সূত্রটা খেয়াল করে, সত্য অধিকার মানে মালিকানা সত্য, মালিকানা সত্য চাইলে C প্লাস R মাইনাস EX মাইনাস D, মূলধন, আয় বাদ ব্যয় বাদ উত্তোলন, এই চারটা জিনিস লাগবে। তাহলে 25 তারিখ এটা না। 27 তারিখ মক্কেলের ধারা আইনি সেবা দেওয়া হলো, আইনি সেবা দেওয়া হলো ধারে, মক্কেলদের ধারে আইনি সেবা দেওয়া হলো 60,000 টাকা। তাহলে 27 নম্বর সেবা দিয়েছে মানে আয় হয়েছে, তাহলে যোগ ধারা আইনি সেবা, ধারে আইনি সেবা, এটা হলো আয়। তাহলে ধারা আইনি সেবা কি? 60,000 টাকা। তাহলে হয় টোটাল শেষ হয়েছে 1,62,000 টাকা। আমি একটা টাইনা দিলাম, ঠিক আছে? তাহলে আমার শেষ মাস শেষে জনাব আসফিয়ার সত্ত্বাধিকারের পরিমাণ 2017 মে তারিখে এত দিলাম মূলধন, 4 তারিখে ব্যয় করছে বাদ গেছে, 12 তারিখে আইনি সেবা প্রধান আয় হয়েছে, 16 তারিখে ব্যয় হয়েছে বেতন পরিশোধ মাইনাস দিছি, 27 তারিখে যোগ ধারে আইনি সেবা প্রধান 1,62,000 টাকা। সবার কি ক্লিয়ার? এটা একবার ভালো করে একটু দেখে নিন, ঠিক আছে? তাহলে আমরা পরের প্রশ্নটা আগেই এটা মুছে ফেলি আমরা। যদি আমরা বড় প্রশ্ন দেখি, গ নম্বর প্রশ্নটা দেখি, গ নম্বর প্রশ্নটা কি চেয়েছে দেখি আমরা একবার যদি খেয়াল করে। তাহলে গ নম্বর প্রশ্নটা বলছে মে মাসের লেনদেনের ধারা হিসাব সমীকরণের প্রভাব দেখাও। আচ্ছা, কার এটা? লিগ্যাল এইড। আচ্ছা, আমরা লিখি লিগ্যাল এইড মে মাসের লেনদেনের ধারা। সমীকরণের প্রভাব দেখানো হলো। হ্যাঁ, আমরা একবার দেখা দিই। যদি আমরা এখানে ঘরটা গণি 1 2 3 4 5 6 7 8, 8টা 1 2 3 4 5 6 7 8, 8টা আছে। তাহলে আমাদের টোটাল কয়টা অ্যাড করতে হবে? 10টা, ঠিক আছে? তাহলে আমরা 10টা অ্যাড করা শুরু করি।
1 2 3 4 5 6 7 8 9 10 দেখি 1 2 3 4 5 6 7 8 9 10 হ্যাঁ 10টা হয়ে গেছে। তাহলে আমরা এখানে দিই তারিখ তাঙ্ক এখানে দিই আচ্ছা, এই ঘরটা আমি কিভাবে করলাম? এই ঘরটা করার পিছনে প্রশ্নের ভিতরে লুকে আছে। আমরা প্রশ্নটা দেখবো যে এরকম আইনি পেশায় বিনিয়োগ, তাহলে কি নগদ এবং মূলধন, ঠিক না? তারপরে কি নগদ আসছে, তাহলে এখানে কি তাঙ্ক উদ্বৃত্ত এই সম্পদ এলদায় আর কি মালিকানা সত্ত্ব, ঠিক না? তাহলে এখানে লিখুন নগদ, তারপরে কি অফিস ভাড়া পরিশোধ, ঠিক আছে, ধারে পণ্য সংগ্রহ, তাহলে কি প্রদেয়। প্রশ্নটা ভালো করে দেখেন, প্রশ্নটা দেখলে হয়ে যাব। ধারে সেবা সরঞ্জাম ক্রয়, তাই না? তারপর কি বলছে? ধারে সেবা সরঞ্জাম, তাহলে কি প্রাপ্য, তারপরে কি সরঞ্জাম, সেবা সরঞ্জাম ক্রয়, সরঞ্জাম ব্যাংক ঋণ, যেখানে বলছে না ব্যাংক থেকে ঋণ নেওয়া হলো, তাহলে এটা ব্যাংক ঋণ, ঠিক আছে? আমরা প্রশ্ন শুরু করি। 2017 মে 2 2017 মে 2 কি বলছে? মে 2 বলছে আইনি পেশায় 1 লাখ টাকা বিনিয়োগ করা হলো, নগদ টাকা আনছে 1 লাখ টাকা, ঠিক না? তাহলে দিলে আমরা নগদ 1 লাখ টাকা আনছে যেহেতু নগদান, আর মালিকানা সত্ত্বের 1 লক্ষ। তাহলে যদি উদ্বৃত্ত লিখে এটা পরের তারিখে, ওই যে বলছিলাম আমি পরপর অনেকগুলো সৃজনশীলের ভিতরে, দুটো সৃজনশীলের ভিতরে বলছিলাম আজকে টাকা যদি আমি পকেটে রেখে দিই, কালকে অবশ্যই টাকাটা থেকে যাবে যদি কোনো খরচ না করি। তাহলে এটাকে আমরা কি বলবো? পকেট বলবো।
যদি পকেট বলি এটাকে আমরা, তাহলে পকেটে 1 লাখ টাকা থেকে যায়। সেম টু সেম এখানের পকেটেও 1 লাখ টাকা থেকে যায়, কারণ খরচ হয়নি, মালিকানা সত্ত্ব। তাহলে লিখি আমরা মে 4। নেক্সট বলছে অফিস ভাড়া পরিশোধ। কি? অফিস ভাড়া পরিশোধ। অফিস ভাড়া পরিশোধ করছে 18,000 টাকা, নগদ থেকে কমবে, এবং মালিকানা সত্ত্ব থেকে 18,000 টাকা কমবে। ঠিক আছে, মাইনাস হবে। তাহলে আবার পরের দিন যদি আমরা উদ্বৃত্ত দেখি, উদ্বৃত্ত করি, তাহলে উদ্বৃত্ত যদি আমরা করি তাহলে 18,000 টাকা যদি বাদ দিই, এখান থেকে 82,000 টাকা, মানে পকেটে রয়ে যায় আমার মাইনাস করার পর 82,000 টাকা। এইখানে সেম টু সেম 82,000 টাকাই রয়ে যায়। ওকে, তারপর যদি আমরা তারিখটা দেখি, পরের তারিখ দেখি 8 তারিখ, তারিখ 8, ধারে সেবা সরঞ্জাম ক্রয় করা হলো। সেবার সরঞ্জাম ক্রয় করছে ধারে, ঠিক না? তাহলে কি এটা সেবা সরঞ্জাম, সেবা সরঞ্জাম ক্রয় করার ফলে কত হাজার টাকা? 40,000 টাকা। 40,000, একটু মুছে নেই, ভালো করে লিখি। 40,000 টাকা সেবা সরঞ্জাম ক্রয়, সেবা সরঞ্জাম ক্রয় 40,000 টাকা ধারে ক্রয় করছে। তাহলে কি এখানে 40,000 টাকা প্রদেয়। ঠিক আছে, সেবা সরঞ্জাম আর প্রদেয় হিসাবে। তারপরে যদি আমরা তারিখ দেখি, উদ্বৃত্ত, সরি আগে উদ্বৃত্ত নামাই, উদ্বৃত্ত নামাই, তাহলে 82,000 টাকার 1 টাকাও খরচ হয় নাই, এবং 40,000 টাকার এখানেও খরচ হয় নাই। প্রদেয় হিসাবে 40,000 টাকা যা আছে এখানে রয়ে গেছে, এবং এখানেও 82,000 টাকা রয়ে গেছে। আচ্ছা, পরের তারিখ যদি আমরা দেখি, 8 তারিখের পর 12 তারিখ। 12 তারিখে কি বলছে? মক্কেলদের নগদে আইনি সেবা দেওয়া হলো 30,000 টাকা। নগদে আইনি সেবা দিচ্ছে 30,000 টাকা, তাহলে এখানে এটা প্লাস হয়ে যাবে, মানে কি টাকা বাড়বে, এবং আইনি সেবা দেওয়ার কারণে 30,000 টাকা আইনি সেবা দেওয়ার কারণে এখানেও মালিকানা সত্ত্বের ভিতরে 30,000 টাকা হয়ে গেল। তাহলে যদি আমরা উদ্বৃত্ত করি, আবার উদ্বৃত্ত করি 30,000 টাকা, তাহলে 1,12,000 টাকা, 1,12,000 টাকা, এবং এখানে উদ্বৃত্ত থাকে 40,000 টাকা, এখানেও থাকে 40,000 টাকা। ঠিক আছে, আর এখানে হয় 1,12,000 টাকা, সেম টু সেম 1,12,000 টাকা। তারপর তারিখ 12 পরে কত? 16 তারিখে বলছে অফিস কর্মচারী বেতন পরিশোধ 10,000 টাকা, বেতন পরিশোধ করছে। তাহলে নগদে 10,000 টাকা থেকে কমে যাবে, এবং মালিকানা সত্ত্ব থেকে 10,000 টাকা কমে যাবে। নগদ পরিশোধ করছে, ঠিক না? তাহলে নগদ থেকে কমলো, আর মালিকানা সত্ত্ব থেকে কমলো। তাহলে পরের তারিখ যদি আমি উদ্বৃত্ত করি, তাহলে এখানে থাকে 1,02,000 টাকা পরের পকেটে থাকে, পরের দিন। ঠিক আছে, পরের তারিখে পকেটে থাকে, এখানে থাকে 40,000, এখানে পকেটে থাকে 40,000, এখানে পকেটে থাকে 1,02,000। ঠিক আছে, তারপরে তারিখ আমার কত তারিখ আছে? 25 তারিখ। যদি আমি 25 তারিখটা দেখি, এখানে বলছে ব্যাংক থেকে ঋণ নেওয়া হলো 1 লাখ টাকা, ব্যাংক থেকে ঋণ নেওয়া হলো 1 লাখ টাকা। তাহলে নগদে 1 লাখ টাকা বেড়ে গেছে, যেহেতু আমার হাতে এসে পড়ছে 1 লাখ টাকা, ঠিক না? আর ব্যাংক ঋণ, এবার আর ব্যাংক ঋণ বেড়ে গেল আমার 1 লাখ টাকা। ওকে, উদ্বৃত্ত, যদি আমরা উদ্বৃত্ত দেখি, তাহলে এখানে হয় 2,02,000 টাকা, 2,02,000 টাকা, এখানে থাকে 40,000 টাকা, এখানেও থাকে 40,000 টাকা, এখানে থাকে 1 লক্ষ টাকা উদ্বৃত্ত, মানে পরের দিন পকেটে রয়ে যায় এটা। এখান থেকে 1,02,000 টাকা। ঠিক আছে, তাহলে আমরা যদি পরের তারিখে করি, 27 তারিখ, মক্কেলদের 27 তারিখে কি বলছে? 27 তারিখে বলছে মক্কেলদের ধারে আইনি সেবা দেওয়া হলো 60,000 টাকা। মক্কেলকে ধারে আইনি সেবা দিছে, ধারে আইনি সেবা দিলে প্রাপ্য, মানে কি আমি পাবো, এখনো পাইনি। আইনি সেবা দিলে 60,000 টাকা,
এবং মালিকানা সত্ত্বের হতে গেল 60,000 টাকা। ঠিক আছে, উদ্বৃত্ত 2,02,000 টাকা রয়ে গেছে এখানে, 60,000 টাকা প্রাপ্যতে রয়ে গেছে, 40,000 টাকা সেবা সরঞ্জাম রয়ে গেছে, প্রতি হিসাবে 40,000 টাকা রয়ে গেছে, এখন 1 লক্ষ টাকা ব্যাংক ঋণে রয়ে গেছে। ঠিক আছে, আর এখানে থাকে 1,62,000 টাকা, 1,62,000 টাকা। আমরা পরের যদি তারিখটা দেখি, 30 তারিখে কি বলছে? বাকিতে ক্রয়কৃত সেবা সরঞ্জাম মূল্য পরিশোধ 30,000 টাকা, নগদে 30,000 টাকা পরিশোধ করে দিয়েছে, যে বাকিতে ক্রয় করছিল 30,000 টাকা, এবং প্রদেয় 30,000 টাকা এখান থেকে কমে গেছে, 30,000 টাকা এখানে কমে গেছে। তাহলে উদ্বৃত্ত, ডাইরেক্ট উদ্বৃত্ত, আর কোনো তারিখ নাই আমাদের। আমরা প্রশ্ন যদি দেখি, আপনার প্রশ্নটা ভালো করে একবার দেখে নেন, যদি দেখেন আর কোনো তারিখ আমাদের এখানে রয় নাই যে করব, তার জন্য লাস্টে দিতে হবে উদ্বৃত্ত। কাজ শেষ আমার, উদ্বৃত্ত। তাহলে উদ্বৃত্ত দিলে এখানে থাকে 1,72,000 টাকা, 1,72,000 টাকা, আর এখানে থাকে 60,000 টাকা, এখানে থাকে 40,000 টাকা, এখানে থাকে 10,000 টাকা। এগুলো কিন্তু সমান 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 এটা প্লাস প্লাস সবগুলা প্লাস। ঠিক আছে, সবগুলা প্লাস। আচ্ছা, এখানে থাকে কত? 1 লক্ষ টাকা, এখান থেকে 1 লাখ টাকা, এখান থেকে 1,62,000 টাকা। ঠিক আছে, যদি আমরা টোটাল টার্ম দেই এখানে, এটা মুছতে হবে না, লাস্টেরটা যদি আমরা এখানে টোটাল টার্ম দিই, তাহলে মোট হয় 2,72,000 টাকা, 2,72,000 টাকা প্লাস এখানেও সেম টু সেম হয় 2,72,000 টাকা। যদি আপনি মিলান দেখেন, 2,72,000 টাকা 1 লাখ, 1,62,000, 2,62,072। ঠিক আছে, এখানেও হয় 2,72,000 টাকা। সবাই কি এইটা ক্লিয়ার? ঠিক আছে, এরপরে সৃজনশীল আমরা আরেকটু ভালো করে বোঝার চেষ্টা করব। আপনি একটু ভালো করে এটা দেখেন, আমার মনে হয় বিশেষ হয় যে আপনারা এটা বুঝে গেছেন। না বুঝলে আরেকবার যদি আপনি করেন এটা বাসায়, তাহলে অবশ্যই আপনার প্র্যাকটিস করলে আরেকবার হয়ে যাবে। আপনারা এটা করেন একবার। ঠিক আছে, এরপরে ক্লাসে আমরা একটু ভালো করে চেষ্টা করবো সৃজনশীলকে আরো উপস্থাপনা করার জন্য। তাহলে আল্লাহ হাফেজ আজকে।